আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটের রেকর্ডের দিকে যদি তাকাই, আফগানিস্তানের কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এ কথাটাই বলতে হবে। এ পর্যন্ত বাংলাদেশ ১২ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের মোকাবেলা করেছে, যার মধ্যে মাত্র ৫ বার বাংলাদেশ জিতেছে এবং ৭ বারই তারা হেরেছে। যেই ৫ বার বাংলাদেশ জিতেছে, সেই ৫ বারের মধ্যে ৪ বার বাংলাদেশ পরে ব্যাট করে জিতেছে। তার মানে রান চেঞ্জ করে জিতেছে। এখন এই রেকর্ডের দিকে তাকিয়ে আপনি কি তাহলে বলতে পারেন যে বাংলাদেশের আসলে টসে জিতলে ফিল্ডিং নেওয়া উচিত? সেটা কিন্তু বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ যেই ৭ বার আফগানিস্তান ম্যাচ জিতেছে, তার মধ্যে ৪ বারই আফগানিস্তান কিন্তু আগে ব্যাট করেছে। অর্থাৎ ওইখানেও কিন্তু ৪ বার বাংলাদেশ হেরেছে, পরে ব্যাট করে। তারপরেও আমি বাংলাদেশের জয়ের রেকর্ডের দিকে একটু যদি মাথা রাখি, একটু যদি চোখ রাখি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ টসে জিতে যদি ফিল্ডিং নেয়, খুব একটা অবাক আসলে আমরা হব না। বড় টুর্নামেন্টের রেকর্ডের দিকে যদি আমরা তাকাই, ৩ বার বড় টুর্নামেন্টে বাংলাদেশ মোকাবেলা করেছে আফগানিস্তানের, যার মধ্যে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর ২০২২-এর এশিয়া কাপ কিংবা সর্বশেষ ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে হেরে গেছে। অর্থাৎ এখানেও আফগানরা কিন্তু এগিয়ে রয়েছে। এবারে আসি এবারের এশিয়া কাপে আবুধাবির মাঠের আউটফিল্ডের যে একটা ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা একটুখানি অ্যাসিস্ট্যান্স পান। তাহলে সেই জায়গায় চোখ রেখে বলা যেতে পারে যে আগে ব্যাট করাটা মনে হয় বেটার, পরে ব্যাট করে যেহেতু ব্যাটিংটা কঠিন হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আগে ব্যাট করলে হয়তোবা ১৫৫ থেকে ১৬০-এর মধ্যে যদি তারা স্কোরটা করতে পারে, সেটাও কিন্তু উইনিং টোটাল হয়ে যেতে পারে। 150 প্লাস ইজ এ ভেরি কম্পিটিটিভ টোটাল এই মাঠের জন্য। আর যদি বাংলাদেশ আগে বল করে, তাহলে আফগানিস্তানদেরকে মিনিমাম ১৪০-এর নিচে আটকাতেই হবে। এখন ভাই, নিজেরা ব্যাট করলে আগে ১৬০ চাই, অপোনেন্টের ব্যাট করতে দিলে আগে ১৪০ চাই। কেন? কারণ আফগানিস্তানের যে একটা স্পিন অ্যাটাক এবং বাংলাদেশ ব্যাটারদের যে ফর্ম, সেগুলো বিবেচনায় আফগানিস্তান ১৪০ করে ফেললে তাদের জয়ের সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর বাংলাদেশ যদি পরে ব্যাট করে জয়ের ক্ষেত্রে নেট রান রেটের কথাও মাথায় রাখতে চায়, যেটা আসলে মাথায় রাখা উচিত টুর্নামেন্টের এই অবস্থায় এসে এবং নিজেদের বর্তমান নেট রান রেটের যে অবস্থা সেদিকে তাকিয়ে, তাহলে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে ১২০-এর নিচে আটকে দিতে চাইবে। তাহলেই সেই রানটা ১২০ বা ওইরকম ঘরে যদি থাকে, সেই রানটা বাংলাদেশ হয়তো ১৪-১৫ ওভারের মধ্যে চেস করে নেট রান রেটটাকে বাড়ানোর চিন্তা ভাবনা করতে পারে। নইলে আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক ১৩০-৪০ হয়ে গেলে বাংলাদেশ হয়তো জয়ের জন্য একটা ফাইট দিতে পারে, কিন্তু নেট রান রেট মাথায় রেখে কম ওভারে জয়টা আসলে একটুখানি কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশ আগে ব্যাট করে যদি নেট রান রেটের কথা মাথায় রাখতে চায়, তারপরেও আমি বলবো ১৫৫-১৬০, যেটা অরিজিনালি বাংলাদেশের টার্গেট বলছিলাম যে আগে ব্যাট করলে হওয়া উচিত, সেটা হলেও কিন্তু নেট রান রেট বাংলাদেশ হেলদি রেখে জয়ের একটা সম্ভাবনা রয়েছে। এই কথাটা কেন বলছি? কারণ দ্বিতীয় ইনিংসে যদি স্পিনাররা একটু অ্যাসিস্ট্যান্স পান এবং বাংলাদেশ যদি আফগানিস্তানের ব্যাটিং অর্ডারকে শুরুর দিকে একটু নাড়িয়ে দিতে পারেন, তাহলে ব্যাটিং অর্ডার আফগানিস্তানের কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। যে একটা মাত্র ম্যাচ বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে, সেখানে ১৫৬ রানের টার্গেটে আফগানরা মাত্র ৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল, কারণ উইকেটে তখন কিন্তু একটু অ্যাসিস্ট্যান্স পাচ্ছিল বাংলাদেশের স্পিনাররা। এবার যদি বলি যে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ, আমরা প্রথমে যদি বলি আফগানিস্তানের একাদশ আমার মনে হয় হংকং ম্যাচে যা ছিল সেম একাদশটাই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আফগানিস্তান ব্যাটিং লাইন আপের দিকে যে দুই ওপেনার, তারা দুজনেই কিন্তু খুবই বিরক্তিকর না বলে আমরা পজিটিভ ওয়ার্ড বলি, খুবই দুর্দান্ত ওপেনার, বাংলাদেশের জন্য বিরক্তিকর হতে পারেন। যাই হোক, রহমান আল্লাহ গুরবাজ, তাকে ভাই প্রথম ২ ওভারের মধ্যেই ফেরাতে হবে, নইলে তিনি অবস্থা খারাপ করে দিবেন। এবং বাকি রইলেন সিদ্দিকুল্লাহ অটাল, তাকেও কিন্তু পাওয়ার প্লের মধ্যে অন্তত ফেরাতে হবে। অর্থাৎ পাওয়ার প্লের মধ্যে বাংলাদেশ কিন্তু ২টো উইকেট পেতে চাইবে এবং ২টো উইকেট আইডিয়ালি বাংলাদেশ ২ ওপেনারকেই ফেরাতে চাইবে। যদি এর মধ্যে আরো একটা উইকেট পড়ে যায়, তাহলে বলতে হবে যে ৩টা উইকেট বাংলাদেশ চাইবে। পাওয়ার প্লের মধ্যে ২ ওপেনারকে ফেরাতেই হবে, নইলে আসলে ঝামেলা আছে। যদি সেটা বাংলাদেশ করতে পারে, তাহলে কিন্তু আফগানিস্তানের শুরুর দিকে ব্যাটিং অর্ডারটা একটুখানি ধাক্কা খেলে সেখান থেকে রিকাভার করে আসার রেকর্ডটা খুব 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 মানে দুর্দান্ত কামব্যাক করেছে, এমন রেকর্ড কিন্তু আমরা খুব বেশি দেখিনি, সেটা আফগানিস্তান বাংলাদেশের সাথে খেলুক বা অন্য যে কোনো দলের সাথে খেলুক। এরপরেও অবশ্য আফগান মিডল অর্ডারে মোহাম্মদ নাবি এবং লোয়ার মিডল অর্ডারে আজমাতুল্লাহ ওমরজাই রয়েছেন, যারা আসলে নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে যে কোনো বোলিং অ্যাটাককে গুড়িয়ে দিতে পারেন। তারপরেও ইনিশিয়াল ধাক্কাটা বাংলাদেশ বোলারদেরকে কিন্তু দিতেই হবে আফগান ব্যাটিং লাইন আপে। আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই, সেটা কিন্তু ব্যাটিং এর চাইতেও শক্তিশালী। অবশ্যই পেস ডিপার্টমেন্টে ফজল হক ফারুকী রয়েছেন এবং তার সাপোর্টে যারা থাকবেন করিম জান্নাত এবং আজমাতুল্লাহ ওমরজাই,
তাদেরকে হয়তো বা আপনি বলতে পারেন যে আফগান বোলিং এর একটুখানি উইকলিং, যদিও ওমর জাই ইজ এ ফ্যান্টাস্টিক বোলার, করিম জান্নাতের তুলনায়ও বেটার বোলার এবং তিনিও কিন্তু খুব ক্রুশিয়াল ব্রেক থ্রু এনে দিতে পারেন। তারপরেও আপনি আসলে ফারুকের কথা তো বললামই, তাদের স্পিনের দিকে যদি তাকান এই দুজনকে একটু পিছিয়ে রাখতেই হবে, কারণ স্পিনে কে রয়েছেন? মোহাম্মদ নবী, নূর মোহাম্মদ, গাজানফার এবং হচ্ছেন অবশ্যই রাশিদ খান। তো এই চারটা ওয়ার্ল্ড ক্লাস স্পিনারকে সামলানো কিন্তু কোনো চারটিখানি কথা না। আর এরকম চারজন বোলার যখন আপনার টিমে থাকবে তখন কিন্তু 20 ওভারের মধ্যে 13 থেকে 16 ওভারই কিন্তু আপনি তাদেরকে দিয়ে করাবেন, অর্থাৎ একটা মেজরিটি সময় কিন্তু এই স্পিনারদেরকে সামলাতে চলে যাবে বাংলাদেশি ব্যাটারদের। এখন এই স্পিনাররা এমন স্পিনার, এখন তাদেরকে উইকেট না দিয়ে আমি খেলে দেখে দিব এই স্কোপটাও আসলে, কাউকে পিক করে মারবো এই স্কোপটাও আসলে খুব কম। তো এই জায়গায় আপনারা বাংলাদেশ ব্যাটাররা কি করতে পারেন সেটা হচ্ছে যে হয়তোবা স্ট্রাইক রোটেশনের উপর মনোযোগ দেওয়াটা এখানে জরুরি। 1 রান 2 রান বড় মাঠ, একটা সাইড হয়তোবা বাউন্ডারি ছোট থাকতে পারে, সেটাও আপনি টার্গেট করতে পারেন। তো যখন আপনি ডট বল কমিয়ে দিবেন, যখন আপনি বাউন্ডারি হিটিং বাদেই 1 রান 2 রান করে রান রেটটা বাড়াতে থাকবেন, তখন কিন্তু বোলাররা মাঝে মধ্যে একটু ঘাবড়ে গিয়ে শর্ট বল দিতে পারেন, লুজ বল দিতে পারেন, ফুল টস দিতে পারেন, সেখানে আপনার কিন্তু বাউন্ডারিগুলো আদায় করে নিতে হবে। বাংলাদেশের একাদশের দিকে যদি আমরা তাকাই, আমি অতি অবশ্যই তাসকিনকে চাইবো। তাসকিনের সাথে পেস বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবকে দেখতে চাইবো। তানজিম সাকিব আবুধাবির এই পিচে তিনি দুর্দান্ত হবার কথা এবং দুর্দান্ত হচ্ছেন এখন পর্যন্ত, যতটুকুই বোলিং করেছেন। জোরে বল করতে পারেন, হিট দ্য ডেক বল করেন, আবার একটুখানি স্কিডি নেচারের বোলার তিনি, তো বল নিচেও হয়ে যেতে পারে, ভালো বাউন্স আদায় করে নিতে পারেন। সো তানজিম সাকিব অবশ্যই একটা ভালো অপশন রয়েছে। তৃতীয় অপশন হিসেবে যেমন বলতে পারি, আবার এটাও বলতে পারি তাসকিনের সাথে নতুন বলও তিনি শেয়ার করতে পারেন। এবার আসি হচ্ছে স্পিনে শেখ মেহেদী থাকছেন। রিশাদের ফর্মটা ভালো না, তবে রিশাদের ফর্ম বিবেচনায় না আনলেও আফগান ব্যাটিং এর দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখবো যে ওই ওপেনিং এ সিদ্দিকুল্লাহ অটল বাদে বাকি সবাই কিন্তু ডানহাতি ব্যাটার। সো নাসুম আহমেদ ইজ এ মাস্ট। তাহলে শেখ মেহেদী, নাসুম আহমেদ আর হচ্ছে শামীম পাটোয়ারির পার্ট টাইম অফ স্পিন। ব্যাটিং অর্ডারে এক তাওহিদ হৃদয়ের জায়গাটা নিয়ে কিন্তু বিতর্ক এখন খুব জোরে সোরে হচ্ছে। তাওহিদ হৃদয়ের জায়গায় আপনি এটাও বলতে পারেন যে তাওহিদ হৃদয় কেন, ইমন এবং তামিমের কথাও তো আপনি বলতে পারেন যারা ফায়ার করতে পারছেন না। কিন্তু ইমন তামিম এশিয়া কাপের আগে তারা যে ব্যাটিং ফর্ম দেখিয়েছেন এবং তাদের দুজনেরই যে ব্যাটিং সক্ষমতা, সেটা বিবেচনায় এই মুহূর্তে আসলে তাদের উপরে আপনি ট্রাস্ট করতে চাইবেন এবং তাদের মধ্যে একজনও যদি টিকে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক একটা বড় পজিটিভ হবে। আর বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দিকেও যদি আমরা তাকাই, আসলে টপ অর্ডারে যে তিনজন, লিটন ভালো ফর্মে রয়েছেন, তামিম এবং ইমন, এই তিনজনের মধ্যে অন্তত দুজনকে আজকে আসলে ইনিংসটাকে বড় করতে হবে। লিটনকে হয়তো বা অ্যাঙ্কর রোল প্লে করে শেষ পর্যন্ত খেলতে হবে। লিটন অ্যাঙ্কর রোল খুব ভালো প্লে করতে পারেন, কারণ ইউজুয়ালি তিনি ডট বল খুব বেশি দেন না। তো তামিম বা ইমন একজন যদি একটা বড় বিধ্বংসী ইনিংস খেলে ফেলতে পারেন, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পজিটিভস হবে। এবার যদি আবারও সেই তাওহিদ হৃদয়ের প্রসঙ্গে ফিরে আসি, তাওহিদ হৃদয়ের জায়গায় দুজন রয়েছেন যাকে টিম ম্যানেজমেন্ট ভাবতে পারেন, সাইফ হাসান এবং সোহান নেদারল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলেছেন, শেষ ম্যাচটাতে তিনি ব্যাটিং এর অল্প বিস্তর সুযোগ পেয়েছেন, ভালোই করেছেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, প্রথমে বলে নিই, টিম ম্যানেজমেন্ট হয়তোবা হৃদয়কেই খেলাবেন, কিন্তু হৃদয়কে যদি না খেলানো হয়, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো সাইফ হাসান ইজ এ বেটার অপশন হৃদয়ের জায়গায় সোহানের চাইতে। কেন? প্রথমত সাইফ হাসান আপনাকে একটা বোলিং অপশন দিবেন, যদিও তার ডানহাতি অফ স্পিনকে আফগানের ডানহাতি মিডল অর্ডারের সামনে আপনি কতটুকু এক্সপোজ করবেন, সেখানে কতটুকু ব্যবহার করবেন, সেখানে একটা প্রশ্ন থাকতেই পারে। কিন্তু অন্তত দ্য ক্যাপ্টেন উড হ্যাভ অ্যান অপশন টু ইউজ সাইফ হাসান অ্যাজ এ বোলার, এই অপশনটা কিন্তু থাকাটা জরুরি। এবার আসে মূলত সাইফ হাসানের ব্যাটিং এর জন্য কিন্তু নিতে চাচ্ছি হৃদয়ের জায়গায়। অবশ্যই সাইফ হাসান স্পিনটা কিন্তু খুব ভালো খেলেন। একটা জিনিস বলে নিতে হবে যে তিনি আফগানিস্তানের স্পিনারদেরকে হয়তো এর আগে খেলেননি, কিন্তু ইউজুয়ালি আমরা কিন্তু দেখেছি স্পিনকে তিনি খুব ভালো মারতে পারেন। নেদারল্যান্ডসের সাথে দুটো ম্যাচে ব্যাটিং করেছেন, একটা ম্যাচ ভালো খেলেছেন, একটা ম্যাচ ভালো খেলেননি। যেটা ভালো খেলেছেন সেখানে কিন্তু আমরা দেখেছি স্পিনারদেরকে তিনি কত ভালো পেটাতে পারেন। তো যখন প্রতিপক্ষের, আপনি জানেন যে প্রতিপক্ষ বোলারদের মধ্যে 4 জন বিশ্বমানের স্পিনার রয়েছে, 13 থেকে 16টা ওভার আপনাকে খেলতে হবে স্পিন, তো সেই জায়গায় আপনি এমন একজন ব্যাটারকে কেন ব্যবহার করবেন না যিনি সাধারণত স্পিনটা ভালো খেলেন। তাহলে বাংলাদেশের টোটাল একাদশটা যদি আমি বলি, ব্যাটিং অর্ডার অনুযায়ী যদি আমরা বলি, তামিম, ইমন, লিটন, 4-এ সাইফ হাসান, 5-এ এবং 6-এ আপনি ওলট পালটও করতে পারেন। আমার পছন্দ শামীম এবং জাকের, সেটা জাকের এবং শামীমও হতে পারে, কোনো সমস্যা নেই। 7-এ শেখ মেহেদী। এই জায়গায় একটু পজ দেই, শেখ মেহেদীকে 7-8 বা এর ওপরে ওঠানোটা একটা বোকামি। কেন বোকামি? শ্রীলঙ্কার সাথে এই বোকামিটা আমরা দেখেছি।
হয়তোবা থট প্রসেসটা ছিল যে শেখ মেহেদী একটু ক্লিক টিক করে গেলে কিছু কুইক রানস আসবে, কিন্তু সেই ক্লিক করার সম্ভাবনাটা কতটুকু? শেখ মেহেদী আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং সক্ষমতাটা কিন্তু ওভাবে দেখাতে পারেননি। তিনি এখন পর্যন্ত ওই কাগজে কলমেই অলরাউন্ডার হিসেবে রয়েছেন। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় তাকে 7-এই ঠিক আছে। 8-এ সেই ক্ষেত্রে তানজিম সাকিব চলে আসবেন, অথবা মাঝে মধ্যে এমনও হতে পারে যে তানজিম সাকিব 7-এ, তিনি 8-এ চলে যেতে পারেন। শামীম আর জাকেরের মতো নিজেদের মধ্যে সোয়াপ করে, সেটাও হতে পারে। তারপরে নাসুম, তাসকিন এবং মুস্তাফিজুর রহমান। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বারবার আমাদের চ্যানেলে ফিরে আসুন।